আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড আমি দাউদ আনোয়ারের এলোমেলো গল্পগুচ্ছ আপনাদের সামনে পেশ করতেছি। তো আপনারা যারা আমার চ্যানেলে গল্পগুলো শুনেন, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন কিভাবে কাজ করলে আমি কিছু শিখতে পারবো। তো আজকে যে গল্পটি আপনাদের উদ্দেশ্যে আমি পেশ করতে চাচ্ছি সেটা একটা ভৌতিক ঘটনাই আমি মনে করি, এবং এটা একটা ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল। যেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরতে চাইতেছি, এবং আপনারা আমার গল্পের যদি কোনো ভুলভ্রান্তি ধরে থাকেন তাও কমেন্টে জানাবেন। পাশাপাশি আমাকে সাবস্ক্রাইব করবেন, এটা আশা রেখে আপনাদেরকে আমার গল্পটা শেয়ার করলাম। তো চলুন আমি আমার গল্পটা শুরু করছি। ডিয়ার শ্রোতা মণ্ডলী, আমি এই গল্পটা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। মাছের নেশা এমন একটা নেশা, এটা আসলে অনেক কিছুই এটার উপর নির্ভর করে। আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে যেতে হয়। যদি যারা মাছ ধরার নেশা করে তাদেরকে জিজ্ঞাসা করলে বা দেখলে বুঝতে পারবেন যে তারা কী পরিমাণ এই নেশাটার প্রতি আসক্ত। এটাকে আমি খারাপ বলি না, ভালো বলার মতন তেমন কিছু পাই না। তো এমতো অবস্থায় আমি আজকে আমার যে শেয়ার করছি সেটা হলো একটা মাছ ধরার কেন্দ্রে। আমি তখন ঢাকা সাভার ক্যান্টনমেন্ট এলাকার, আমার বয়স কত 17, 18 বা 1998 এর একটা সময়। তো ওখানকার ক্যান্টনমেন্টের একজন FIA ইউনিটের একজন সদস্য আমাকে এই একটা সন্ধান দিল যে পদ্মার পাড়ে আপনার এই আরিচা এলাকাতেই পদ্মার পাড়ে একটা এলাকা আছে যেখান দিয়ে আপনার প্রচুর মাছ দিনে রাতে অনেকেই ধরে। সেই হিসেবে আমি ওইখানে মাছ ধরার প্রস্তুতি স্বরূপ সাভার ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বা গাড়িতে উঠে নয়াহাট নামক একটা এলাকা থেকে আপনার প্রয়োজনীয় সরঞ্জাম, মাছ ধরার যা কিছু প্রয়োজন সমস্ত কিছুই আমি ওখান থেকে সংগ্রহ করে চলে যাই সেই আরিচা তেওতা এলাকা, একটা পদ্মা নদীর পাশেই একটা গ্রামে। তো তেওতা থেকে একটু দূরেই হবে। তো যে জায়গাটার বিবরণ আসলে কীরকম, নদীর পাড় দিয়ে বিশাল আপনার অঞ্চল, ক্ষেত এবং একটা জঙ্গলের মতো একটা সাইড আছে, দূরে দেখা যায়। সেখানে বাড়িঘর ছিল কিনা আমি জানি না। আমি সম্ভবত আমার সরঞ্জাম সেগুলো আসলে তেমন বেশি কিছু না, কারণ মাছ ধরার উপকরণগুলো আমি আপনাকে পরে আস্তে আস্তে ডিটেলসে জানাচ্ছি। তো আমি রওনা দিছি প্রায় 10টা 11টার দিকে। ওখানে যেয়ে পৌঁছাইতে প্রায় 4টা 5টা বেজে গেছে। তো যার কাছ থেকে এই ইনফরমেশনটা আমি পেয়েছিলাম, উনি আপনার আমাকে বলেছে যে ওখানে সারা রাত্রি ধরে মানুষ মাছ ধরে এবং মোটামুটি ভালো মাছ পায়। তো আমি সেই হিসেব করে গেলাম। যাওয়ার সময় মাছ ধরার জন্য বড় বড় বড়শি এবং ভালো মানের যে ক্লাইম্যাক্স 50 mm কোয়ালিটির সুতোগুলো নিলাম, কারণ এর আগে যেখানে আমি মাছ ধরতে গেছি যদি কোনো বড় মাছ পেয়ে থাকি, যদি স্বল্প বা চিকন মাত্রার নিয়ে যাওয়া হয়, সুতলি নেওয়া হয়, তাতে মাছ রাখা সম্ভব হয় না। এই ধরনের আমার কয়েকবার হওয়াতে আমি প্রায় 50 মিলি সুতাটাই বেশি ব্যবহার করতাম। আর ওখানে এটার সঙ্গে প্রয়োজন ছিল কিছু ওই বোতল জাতীয় কিছু, যেটা 7 আপ, পেপসি এই ধরনের যে বোতলগুলো আছে, এই বোতলগুলো
হলেই আপনার কাজটা হয়ে যায়। আর 5-6টা এই আপনার বাঁশের কঞ্চি মানে এটা কি বলা হয়, বেতের মতো চিকন করে আপনার ধরা মানে নদীর পাড়ে গাইথা আর কি জিনিসটা সম্পূর্ণ বড়শিটা ফেঁকে দিলে যেভাবে মাছ ধরে, আপনারা অনেকেই বোয়াল মাছ শিকার দেখছেন, এই ধরনের সেট আপটাই আমি ওখানে নিয়ে গেছিলাম। আমার সেট আপে আমি 5টা বড়শি, 3-5 15টা বড়শি প্লাস 5টা সেট আপ আর কি নিয়ে আর কি আদার টাদার সহ আমি মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে ওখানে যাওয়া আমার। আমি ওখান থেকে মনে করেন যে একটা স্টেশন, আসলে আমি স্টেশনগুলো আপনার নাম বলবো না, নামগুলো বললে হয়তো বা আপনারা এখন চিনবেন জায়গাটা রানিং। তো আমি ওইখান থেকে নেমে রিক্সায় করে আমার গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে যাওয়ার পরে ওখান থেকে আপনার প্রায় অল্প কিছুক্ষণের মধ্যেই যেখানে মাছ ধরবো সেখানে আমি চলে যাই। আসলে বলবো কি, আমি ওই সাইডটা আমি মাঝে মধ্যে মাছ ধরতে যেখানে সেখানে চলে যাই, আসলে আমি তেমন একটা ভয় পেতাম না। তো ওখানে যাওয়ার পরে যখন নদীর পাড়ে আমি একটা জায়গা খুঁজে বসবো, এর আশেপাশে দেখলাম অনেক লোক আছে যারা মনে করেন যে মাছ ধরার জন্য আসছে। হ্যাঁ, আমি রাত্রে যেহেতু মাছ ধরবো তার জন্য আমি একটা কুপি, বড় জাতের কুপি এবং কিছুটা কেরোসিন তেল নিয়ে গেছিলাম। তো ওইখানে যাই পৌঁছাইতে আমার প্রায় 5টা প্লাস 5:30 হয়ে গেছে। আমার টার্গেট ছিল রাত্রে মাছ ধরবো, তেমন একটা সমস্যা হবে না। তো আমি একটা জায়গা সিলেক্ট করে ওখানে বসে গেলাম। বসার পরে আমি আমার বড়শিগুলো, আদারগুলো সমস্ত কিছু রেডি করে মনে করেন যে আমি মানে প্রস্তুতি করতে অলরেডি ফেলতে সন্ধ্যা হয়ে গেছে বা অন্ধকার মোটামুটি কাছাকাছি চলে এসেছে। এমত অবস্থায় আমি বড়শি ফেললাম। তো আমাকে হঠাৎ করে একটা লোক বলল, কি ভাইয়া মাছ ধরতেছেন না, কীরকম মাছ পাইছেন? আমি বললাম, ভাইয়া আমি আজকে নতুন এবং প্রথম, আর মাছ ধরাটা আমার একটা পছন্দনীয় বিষয়, যার কারণে আমি এখানে মাছ ধরতে আসছি। এমনি এখানে মাছ ধরতে তো কোনো সমস্যা নাই। কয় না, কোনো সমস্যা নাই, আপনি ধরেন, কেউ আপনাকে কিছুই বলবে না। তো আমি আশেপাশে দেখলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, অনেকেই আপনার আলো জ্বালিয়ে আর কি মাছ ধরতেছে। তো এমন একটা জায়গা, যেই জায়গাতে মনে করেন যে নদীর পাড়, হালকা পাতলা কিছু পাড়ে ঘাস ছিল, একটু জায়গা আপনার পরিষ্কার করে এমনভাবে আমি বসছি যাতে আমি কারো জায়গায় করব না বা কাউকে ডিস্টার্ব করবো না, এমন একটা বিষয় নিয়ে। তো মোটামুটি আমার 5টা বড়শি এমনভাবে ফেললাম যে আদারটা দিয়ে মোটামুটি একটা সুন্দর সেট নিলাম, মানে সেফলি একটা বসার মতো স্পেস করে আমি বসে মাছ ধরা শুরু করলাম। এখন এইখানে মাছ ধরতে হঠাৎ যে লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল যে, ভাইয়া আপনি মাছ ধরতে আসছেন কিনা, বা ওই কিছুক্ষণ আগে যার কথা বললাম উনি আসলো, আইসা আমার সঙ্গে বললো, কি ভাইয়া মাছ পাইছেন? হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, আমি তৎক্ষণাৎ একটা পাঙ্গাস মাছ পেয়েছিলাম নদীতে, এই 3 পা ওজনের। তো সেই মাছটা আমি নদীতে একটা বস্তার ভিতরে ভরে আপনার নদীর মধ্যেই ছেড়ে রাখছিলাম, যেটা মাছ রাখার নিয়ম, সেটা আপনারা যারা মাছ ধরেন বা জানেন, আমার মনে হয় 90% বা 95% লোকই জানে যে এইভাবে মাছ রাখলে অনেকক্ষণ মাছটা সুস্থ বা ভালো রাখা যায়, নষ্ট হয় না। তো সেইভাবে আমি মাছ ধরতেছি। মাছ ধরতে প্রায় 7টা বেজে গেছে, কারণ আমার কাছে তখন রেডিয়াম ঘড়ি ছিল, কুপি জ্বালানো ছিল, আবার টর্চ লাইট আছে। তা আমি এভাবে মাছ ধরতে প্রায় 7:30 8টা বা তারও কিছু সময় বেশি পরে আরও একটা মাছ ধরলাম, সেটা আধা কেজি সাইজের একটা আড় মাছ। তো মাছটা ধরার পর আমার মাছ ধরার প্রতি আর একটু নেশা হয়ে গেল। মাছ তো পাচ্ছি, জিনিসটা খারাপ না, আর ভালো মাছই পাচ্ছি, যে মাছগুলো মনে করেন যে অতীব মহামূল্যবান। তো এইভাবে করতে বসে আছি অনেকক্ষণ যাবৎ, বসতে প্রায় আপনাকে কি বলবো, 12টা 1টা বেজে গেছে। এখন আর মাছ ধরে না বা করতেছে না। তো সেই লোকটাও আমার কাছে এসে বসে আমার সঙ্গে অনেকক্ষণ কথা বইলা আসতে আমার কাছে আমি মাছ ধরতেছি এরকম অবস্থায় উনি
আইসা আমার কাছে সঙ্গে বইসা আছে। আমি ওনার সঙ্গে তেমন একটা কথা বলি না, কারণ মাছ ধরতে গেলে কথা বলাটা ইয়ে হয় না, ভাল লাগে না। সেই জন্য আসলে আমি তার সঙ্গে তেমন একটা কথা বলি না। নীরবে মাছ ধরতেছি, সঙ্গে আগুন আছে। মোটামুটি আমি ফাতনাগুলো দেখতেছি, যেখানে আমার বড়শিগুলো রশি আছে। যদি মাছের টান দেয় তাহলে আমি ওখান থেকে মাছগুলো মানে আমার আয়ত্তে নিতে পারবে, এরকম একটা সেট আপ আমার সঙ্গে অলরেডি সেট করা ছিল। তো আমি দেখলাম যে প্রায় 12টা-1টা বেজে গেছে, এরকমের সময় আমি আরও একটা মাছ পেলাম। সেটাও আউড় মাছ, যে আগেরটার চেয়ে আর একটু ছোটো সাইজের। তো আমি মাছটা যখন পাইলাম, যে লোকটা আমার ওখানে বসা ছিল সে বললো, আচ্ছা আপনি মাছ কোথায় রাখেন? ওখানে আমি রাখি বইলা মাছটা ওনার হাতে দিলাম। দেওয়ার পরে উনি ওই যে আমি যেখানে মাছ রাখি একটা বস্তার মতো করে, এই বস্তার মধ্যে উনি রাখছেন কি রাখেন না আমি সেদিকে খেয়াল করি নাই। আমি আবার বড়শিটাকে একটা বড়শি আনতে গেলে দেখা যায় অনেক সময় 1-2টা বড়শি এলোমেলো হয়ে যায়। তা সেই ক্ষেত্রে আমি মনে হয় আরও 1টা না 2টা অতিরিক্ত 1টা-2টা মোট 3টা বড়শি আবার থ্রো করা লাগছে। তো থ্রো করার পরে মোটামুটি বেশ কিছু সময় দেখতেছি যে ওই লোকটা আমি যেখানে মাছ রাখতে গেছে ওখানেই উনি বসে আছে। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করতেছি না, বসে রাখছি। আমি ভাবতেছি যে হয়তো বা মাছ মাছ ধরছি, ওনার কাছে দিয়েছি, সেই মাছ ধরাগুলো উনি দেখতেছেন। হয়তো এরকম মাঝে মধ্যে দেখতেছি যে পানিতে মাছ যেমন যে একটা ঝাড় মারে বা লড়াচড়া করলে একটা শব্দ হয়, সেই ধরনের লড়াচড়া করলে শব্দ হয়। আমার মাঝে মধ্যে কেমন জানি একটু ওই পানির কলকল শব্দের সঙ্গে কেমন জানি একটু মানে কসমস করে একটা শব্দ হচ্ছে, আর লোকটা ওখানেই বসে আছে। আমি ওনার সঙ্গে তেমন একটা কথা বলতেছি না, বা আমিও মাছের দিকে ফলো আপ করতেছি। উনি মাছ ওখান থেকে একবার বললো, ভাই রাত্রে বেশি মাছ পাওয়া যায়, আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরে বসে থাকেন, দেখবেন যে অবশ্যই মাছ পাবেন। তো আমি এইভাবে বসেই আছি, সিগারেট খাই, যেহেতু সিগারেটও মোটামুটি খাচ্ছি, এবং আমার কাছে স্টকে আমার মোটামুটি হিউজ সিগারেট ছিল, যার কারণে টেনশন কিছু নাই, আমি মাছ ধরতেছি। কিন্তু মাঝখান দিয়ে প্রায় 12টা-1টা বেজে যাইতেছে, মাছ পাচ্ছি না, কোনো সারা শব্দ নাই। এলাকাটাকে মানে আমার আশপাশটা কেমন যেন একটা মানে স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে দেখতেছি যে এক-2জন করে মাছ ধরে যারা, তারা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে, কারণ তাদের হাতে আলো আছে, হারিকেল বা অন্য কোনো আলোর ব্যবস্থা যেগুলো ছিল সেইগুলা ওনারা গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। তা আমি আর কি করব, আমি বসে আছি, যেহেতু এখন আমি এখান থেকে আমার বাড়ি যাইতে হলো অনেক দূর, আর আশপাশটা আমি চিনি না। যা করে আল্লাহ, আমার রাত্রে তো জাগার অভ্যেস আছেই, সেহেতু আমি মাছ ধরবো। দেখা গেলে সকালবেলা, যদি সকাল পর্যন্ত আমি থাকি, যা পাই সেগুলো নিয়ে আমি বাড়িতে চলে যাব। অলরেডি যেহেতু 3 পিস মাছ পেয়েছি, মনে একটু আনন্দ আছে। ভাই কি বলবো, যখন দেখলাম প্রায় 2টা-2:30 বাজতেছে, এর মধ্যে প্রায়ই এলাকাটা শুনশান হয়ে গেছে, তেমন কোনো আলো টালো দেখি না। 2টা-2:30 যখন বেজে গেল, তখন আমি এর মধ্যে যেই শব্দগুলো শুনলাম, পানির আওয়াজের থেকে বিকট, কেমন জানি কুড়মুড় খসমস করে মানে মাছই করতেছে। আবার আমরা ওই থলে থেকে যে মাছ ছিল, ওগুলো হঠাৎ করে কেমন যেন ঝাঁকি দিচ্ছে, এরকম শব্দ পাইলাম। তো আমি প্রায় 2টা-2:30 যখন বেজে গেছে, তখন লোকটাকে বললাম, কি হলো ভাই, আমার মাছগুলো কি দেখতেছেন না ওখানেই চোখ দিয়ে খেয়ে ফেলতেছেন? এই কথাটা ভাবার পরে দেখলাম বড় একটা আওয়াজ হলো, জোরে একটা ঝাঁকি দেওয়ার পরে আমি লাইটার করলাম না, দেখলাম আমার একটা বড়শিতে একটা টান পড়লো এরকম। কিন্তু টান পড়ার পরে বড়শিটা যখন আমি আবার গোটাইতেছি, দেখলাম যে যেহেতু মাছ আটকে নাই, তো জিনিসটা গোটায় আবার থ্রো করতে হবে, এরকম বিষয়বস্তু নিয়ে আসলে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। যাক, একটা বড়শি গোটাইয়া ওইটাকে আবার মাছের খাবার টাবার দিয়ে থ্রো করার পরে, কিরে এই লোকটা এখান থেকে উঠতেছে না। তো কী হলো ভাই, ওখানে আপনি বসেই আছেন এতক্ষণ যাবৎ, বিরক্ত লাগবে না? আসেন পাশে বসে থাকি, পাশে বসে আমরা কথা বলি। কোনো শব্দ নাই, কোনো কিছুই নাই। দেখতেছি কালো অন্ধকারের মধ্যে হালকা আলো, যে আলোর মধ্যে মনে করেন যে মানুষ থাকলেও অন্ধকারের মধ্যে শুধু একটা অন্ধকার বোঝা যায়, জাস্ট এইটুকুই।
তো আমি এই এই অবস্থায় কি করা উচিত? এই অবস্থায় আমি ওনাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর উনি কোনো কথা বলা নাই, শব্দ নাই। তো আমি আমার কি বুঝে আমি ওনার দিকে লাইটটা, আমার যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা আমি ওনার দিকে মারলাম। মারার পরে ভাইয়া যা দেখলাম, আমার মাছ ধরা তো দূরের কথা, আমার দুনিয়াদারি সব গুলাই ফেললাম। দেখলাম যে লোকটা আমার পাশে এসে আমার সঙ্গে এতক্ষণ কথা বললো, ওইখানে বসে উনি ওনার হাতে দেখলাম যে শুধু পাঙ্গাস মাছের মাথাটাই এখন উনি খাবে, এমতো অবস্থায় উনি আমার দিকে ফিরে তাকানোর পরে ভাইয়া বলেন এই এমতো অবস্থায় কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? আপনি আমাকে একটু কাইন্ডলি যদি আপনারা জানান, তাহলে আমি বলতে পারবো যে আসলে আমার বিষয়টা এরকম। ভাই আমি যদিও অত্যন্ত সাহসী একটা লোক, কিন্তু তারপরেও এই যে বিষয়টা দেখে আমার মনে হইতেছে যে আমার শরীরে ওই কিছু অঙ্গ প্রত্যঙ্গ, সাধারণত তলপেট, এইটা কেমন যেন একটা ধরে ব্যথার মতো তৈরি হচ্ছে। আমি মানে কোনো প্রকার কিছু করব, কিছু বলবো বা চিৎকার দিব, এমন কোনো বিষয়বস্তু আমার মাথায় আসতেছে না। তো আমি এমতো অবস্থায় যখন দেখলাম যে এই অবস্থায়, তো আমি কি করব? যেখানে দেখলাম যে জঙ্গল, আমি জঙ্গলের দিকে না যেয়ে মাঠের দিকে একটা দৌড় দিলাম। সঙ্গে টর্চ লাইটটাই ছিল, আর কিছু ছিল না। তো আমি আমার টর্চ লাইটটা হাতে করে নিয়ে মাছ ধরার সরঞ্জাম এগুলো ফেলে দিয়েই আমি ওই একটা মানে এটা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিক দিয়ে যে আমি দৌড় দিছি আমি নিজেও বলতে পারবো না। তো আমি অনেকক্ষণ দৌড়াইতেছি, প্রায় তখন সম্ভবত 2:30+ বা প্রায় 3টা বেজে যাচ্ছে। 3টা, আমার ধারণা মতে 3টাই বাজবে তখন। কারণ আমি একটা না দৌড়ানোর পরে এতক্ষণ দৌড়াইছি, মানে কি বলবো, যে দৌড় দিতে কাউকে দেখতেছি এলোমেলো এদিকে, কিন্তু ভয়ে দৌড়াইতে যখন আমি একটা জায়গায় গিয়ে থামলাম, আমার মোবাইলের ঘড়িতে দেখলাম, তখন আমি দেখি যে আমার প্রায় মোবাইলে 3:20 অথবা 25 এরকম সময় হয়ে গেছে। তো আমি এখন কি করব? আমি দাঁড়ানোর পরে পিছন থেকে দেখলাম যে অন্ধকারের মতো লোক কি যেন আমার দিকে আসে। আমি আবার দৌড় দিলাম। এবার তো মনে করেন যে যাই হোক, যেহেতু আমি ওই বিএনসিসি ট্রেনিং করছি, প্লাস স্কুলে লেখাপড়া করার কারণে আপনার কিছু এটারে কি বলা হয়, কিছু ট্রেনিং ছিল, যে অনেকক্ষণ দৌড়ানো বা অনেকক্ষণ হাঁটা বা অনেক ভারী নিয়ে ইয়ে করা। আসলে বয়সটাও কম ছিল সেহেতু আর আমি তেমন একটা প্রবলেম হয় নাই। হালকা পাতলা যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আমি প্রবলেম ফেস করি। এখন এইরকম করে আরও বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে হঠাৎ আমি কিসের সঙ্গে যেন একটা বেঁধে পড়ে গেলাম, হুড়মুড় করে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে যেহেতু আমার টর্চ লাইটটা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু সেটা আমার হাতে এমনভাবে ছিল যেটা অন্য কিছু চলে গেল, লাইটটা কখনোই আমার হাত থেকে খুলবে না। পরিস্থিতিটা ছিল এরকম। তো আমি পড়ে গেলাম কিসের সঙ্গে, সেটা দেখতে যায় লাইটটা হাতে নিয়ে যখন টর্চ মারলাম, তখন দেখলাম একটা মহিলা, তার শরীরের সমস্ত কিছু পচা প্রায় হাড্ডি কঙ্কাল বের হয়ে আছে। সে ও পেছন দিকে তাকিয়ে আছে। আমি যখন ওর দিকে তাকাইলাম, লাইট মারলাম, ও আমার দিকে এমনভাবে তাকালো, মনে হয় যে ও যেভাবে আসছিল সেভাবে, শুধু ওর ঘাটটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার দিকে ফিরে এসেছে। ওরে ভাই, এইটা দেখার পরে তো ভাই আমি কি বলবো, আমার তো কোনো হুঁশই নেই। কারণ আমি বুঝতেই পারছি যে আজকে আমি কোনো বিশেষ একটা বিপদে পড়ছি। এই বিপদ থেকে উদ্ধার হওয়া আমার পক্ষে কি সম্ভব, এটা যে আমার এই ধরনের কোনো মতামত আমি ভাবতেও পারতেছি না। কিন্তু কি করব, এমন পরিস্থিতিতে আমি কি করব সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরেও মনে করেন যে অনেকক্ষণ দৌড়াচ্ছি ভাই, আমার পাশ থেকে মনে হয় কুকুর বা শিয়াল, কালো অনেক কিছু দৌড় হয়ে আমাকে শুধু আমার পাশ দিয়ে আমাকে ক্রস করে চলে যাচ্ছে, সামনে দিয়ে হুড়মুড় করে অনেক কিছু। আর এমন একটা বিভ্রান্তকর পরিস্থিতি, যেমন আমি দৌড়াচ্ছি এমন একটা বিষয়। আর একটা জিনিস খেয়াল করলাম, আমি এতক্ষণ দৌড়ানোর পরে আমি এতগুলো জিনিস এখানে কি বলবো ভাই, অনেকগুলো জিনিস আপনাদের সামনে উপস্থাপন করি নাই। আমি এই গল্পটা আপনাদের সঙ্গে যখন শেয়ার করতেছি, তখন আমি এই জিনিসগুলো ভেবে আমি
বুঝতেই পারতেছেন যে তখন যখন প্র্যাকটিক্যালি যখন ছিলাম তখন কীরকম, আর এখন ভাবতে আমার কী যে ভয় লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তো আমি দৌড়াইতে দৌড়াইতে যখন আমি একটা জায়গায় যাই স্থির হলাম, তখন আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যেখানে বসে মাছ ধরতেছিলাম ঠিক আমি ওই জায়গাটাতেই এসে আবার দাঁড়িয়েছি। কিরে, এটা কি হলো? আমি সারা এতক্ষণ ধরে যদি দৌড়াইতেই থাকি তাহলে আমার পক্ষে মনে হয় কমপক্ষে 10 থেকে 15 মাইল বা তারও বেশি দূরে আমার যাওয়ার কথা, কিন্তু আমি যেইখানে থেকেই দৌড় শুরু করেছিলাম ওইখান থেকেই আইসা পৌঁছে না। এর মানেটা কি? এমন অবস্থায় আমি আর কি করব, হঠাৎ করে বসে পড়লাম, করে যা আছে আল্লাহ ভরসা। তখন যেহেতু কোনো ঝামেলা হয় নাই, কিন্তু আমি তো আর দৌড়াতে পারবো না, আমার এনার্জিগুলো হচ্ছে না। তো এমন অবস্থায় আমি ওই জায়গায় বসে পড়লাম। বসে পড়া মোটামুটি মনের মধ্যে যতগুলো দোয়া ছিল, মানে যতগুলো আপনার এই ছুরাকার আমি জানতাম, এইদিকে মোটামুটি বেশ কিছু ছুরাকার আমি জানতাম, সেগুলো আমি একাদার্সে পরে ওখানে বসে থাকতে আল্লাহ মনে মনে আল্লাহ করতেছি, যার কিছুই দেখতেছি না। শুধু দেখলাম যে আমার ব্যাগটা যেখানকার সেখানে পড়ে রয়েছে, আর আশেপাশে কোনো লোকজন নাই। আমি ওখানে থেকে বললাম যে যা হওয়ার হবে, আর দৌড়াবো না, যেহেতু যেখান থেকে একবার দৌড় দিছি আমি এতক্ষণ প্রায় ঘন্টাখানেক বা তারও বেশি সময় ধরে আমি দৌড়ানোর পরে একই জায়গায় এসে পৌঁছাইলাম, তাহলে আমার দৌড়ানোর কোনো ফল হবে না। তো ডিয়ার লিসেনার, আপনাদেরকে বলবো, আপনারা যারা মাছ ধরবেন কখনো একা গিয়ে মাছ ধরবেন না, কারণ এই ধরনের বিপদে যদি একা কখনো পড়ে যান, সেখানে আপনার কিন্তু অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা মাছ ধরতে যাবেন অবশ্যই সঙ্গে লোকজন নিয়ে যাবেন, বিশেষ করে রাতের বেলা নদীর ঘাটে বা কোনো এই সাইডে। ভাই, আমি সেবার কেন বেঁচে গেছি, কীভাবে বেঁচে গেলাম, সেটার একটা মাত্র মূল কথা, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, যেহেতু বাংলাদেশের মানুষ আমরা, সেহেতু আমরা মুসলমান ধর্মীয়। কিন্তু সেই সময়টা যখন আমি এসে ওখানে বসলাম, ভয় করতেছে, ঠিক তার কিছুক্ষণ পরে আজান দিয়ে ফেলে। ভাই, আমি আর কি বলবো, ওইখানে আমি মানে এক কথায় যে আমি এত ক্লান্ত হয়ে গেছি যে ওখানে ঘাস ছিল না কি ছিল আমি জানি না, ওখানে আমি শুয়ে পড়ছি। ওখানে আমার এমন মানে এক কথায় যে আমি ওখানে শুয়ে পড়ছি, এইখান থেকেই আমার সম্পূর্ণ সেন্স একদম বিলুপ্ত হয়ে গেছে না, আমি ভয়ে ক্লান্তিতে ঘুমিয়ে গেছি সেটা আমি বলতে পারবো না। এরপরে আমি আর কাউকে দেখি না। যখন আমি ঘুম থেকে উঠলাম, দেখলাম যে অনেক লোক আমার পাশে বসে আমাকে করতেছে যে আমি বেঁচে আছি কি না মরে গেছি, সেরকম পরীক্ষা নিরীক্ষা করতেছে। তো ডিয়ার লিসেনার, আপনাদের উদ্দেশ্যে আমার এই গল্পটা পেশ করলাম বা এই অভিজ্ঞতাটা পেশ করলাম। আপনারা যারা শুনবেন অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ধরার চেষ্টা করবেন এবং কিভাবে কাজ করলে আমার চ্যানেলে মোটামুটি জিনিসগুলো ভালো হবে, সেই ধরনের শিক্ষামূলক কমেন্টসগুলো আমাকে করবেন। আর আমার নতুন পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ফলো দিবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সমস্ত ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের যত দর্শকরা আছে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আপনারা বেশি শেয়ার করে দিবেন। ভাই, আমরা একে অপরের সহযোগী না হলে আমাদের কোনো চ্যানেল, কোনো প্রোফাইল আপডেট হয় না। তো একে অপরকে সহযোগিতা করে একে অপরকে সামনের দিকে নেওয়ার উদ্দেশ্যেই আমার এই মতামত। আজকের দিন এইটুকু। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমি হাজির হব। মোহাম্মদ দাউদ হোসেন। সালাম আলাইকুম।